আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে গত বছর 2025-এর মে মাস থেকে এই তাদের কার্যক্রম যখন নিষিদ্ধ হয়েছে, এরপর থেকে এই দেশে তাদের প্রেস কনফারেন্স তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা, কখনো কখনো বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা করেছে এবং সেই মিছিল স্বাভাবিকভাবেই দেশে যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনটির নেতাকর্মী অনেকেই নিষিদ্ধ হওয়ার পরেও অসংখ্য নেতাকর্মী তারা এই মিছিল করার অপরাধে তাদের কারাবরণ করতে হয়েছে। এই আওয়ামী লীগ তারা নিষিদ্ধ হওয়ার পর, আগে এবং পর, তাদের ক্ষমতা ত্যাগের পরে যদি আরো একটা বড় ধাক্কা বলা হয়, সে বড় ধাক্কাটা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, অর্থাৎ ভলকার তুর্কের যে রিপোর্ট, ভলকার তুর্কের রিপোর্ট তাদের জন্য একটা সাংঘাতিক রকম মাথা ব্যথা হয়ে উঠেছিল। এবং এটা নিয়ে আওয়ামী লীগ কখনোই তার যেহেতু নিষিদ্ধ সংগঠন, সে তার ফর্মাল রিয়েকশন দেওয়ার তার তেমন কোনো সুযোগ ছিল না, বা সাংবাদিকদেরও সেটা সুযোগ প্রকাশের সুযোগ নেই। আমরাও সেটা এখন তার পক্ষে কোনো প্রচারের জন্য বসিনি। আমাদের কাছে একটা ইন্টারেস্টিং মেসেজ এসছে, ইন্টারেস্টিং একটা বার্তা। আমাদের যেহেতু সব দিকে চোখ কান খোলা রাখতে হয়, সাংবাদিকতার প্রয়োজনে কে নিষিদ্ধ কে নিষিদ্ধ না, সেটার চেয়ে সংবাদ গ্যাদার করাটাই সবচেয়ে জরুরি। এবং রাষ্ট্রীয় এবং জাতীয় নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কোনো ষড়যন্ত্রের পার্ট না হলে সাংবাদিকতার যে কাজ, সেই কাজ থেকে আমরা যতটুকু খোঁজ খবর পাই। এবং আপনারা জানেন যে দিল্লি থেকে সাংবাদিক বন্ধুরা, সিনিয়ররা, আমাদের যারা আগের জেনারেশন, তারা আপনাদের সামনে হাজির হন, আমরা হাজির করার চেষ্টা করি তাদের বিশ্লেষণ নিয়ে। আমরা দিল্লির সাংবাদিক মহলের একটি খোঁজ খবর পেয়েছি। সেই দিল্লির সাংবাদিক মহল একটি আমন্ত্রণ পেয়েছে। সে আমন্ত্রণটি ইন্টারেস্টিং। সে আমন্ত্রণটি ইংরেজিতে লেখা। সেই ইংরেজিতে একটি অর্গানাইজেশনের কথা বলা হয়েছে, ল ভ্যালি, LVS, ল ভ্যালি সলিসিটর্স, ল ভ্যালি সলিসিটর্স। হেডলাইন করা হয়েছে যে স্ট্যান্ডিং ফর জাস্টিস, exposing the flaws of the OSCHR report on Bangladesh, former Bangladeshi foreign minister to address press conference in Delhi. দর্শক খেয়াল করবেন যে যেটি ফর্মার মানে সাবেক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন বলা হয়েছে। এবং ব্যানারটা হচ্ছে ল ভ্যালি। দিল্লির সাংবাদিকরা অফ দ্য রেকর্ড বলছেন যে এটা বেসিক্যালি আওয়ামী লীগের একটি প্রেস কনফারেন্স কিনা, যে আওয়ামী লীগের যে ধরনের প্রেস কনফারেন্স হওয়ার কথা সেই প্রেস কনফারেন্স এটি কিনা। পৃথিবীতে এরকম বহু নজির আছে, কোনো সংগঠন যদি নিষিদ্ধ থাকে এবং নিষিদ্ধ থাকার পরেও সেই সংগঠন যদি কর্মক্ষম থাকে বা তারা তাদের কার্যক্রম চালাতে চায়, তারা নানান সময় নানান কৌশল অবলম্বন করে। সে ব্রিটিশ আমলে বাংলাদেশে আমরা দেখেছি, ব্রিটিশ শাসনের সময় থেকে, তারপর স্বাধীনোত্তর বাংলাদেশে দেখা গেছে, স্বাধীনতা পরবর্তীও দেখা গেছে। আপনারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনের কথা বলেন, সেই শাসন আমলেও সেটা যদি আপনি বলেন যে সিরাজ শিকদারের অংশ বা জাসদের অংশ, তারা নানান কৌশলে তারা তাদের কার্যক্রম চালাতো। আমার এমনও উদাহরণ জানা আছে, জাস্টিস মাহবুব মুর্শেদ, খুবই নাম করা, বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে খুবই নাম করা মানুষ জাস্টিস মাহবুব মুর্শেদ। জাস্টিস মাহবুব মুর্শেদের প্রতি সন্দেহ থাকার কথা না বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের বা বঙ্গবন্ধু শাসনের দিক থেকে। সিরাজ শিকদারের অর্গানাইজেশন বা জাসদের অনেকেই জাস্টিস মাহবুব মুর্শেদ মানে বিচারপতির রুমে তাদের দলীয় সভা করেছে, এই নজিরও বাংলাদেশে আছে। জাস্টিস মাহবুব মুর্শেদের রুম বলে ইন্টেলিজেন্স সেখানে নজর রাখেনি, গোয়েন্দা চোখ ফাঁকি দেওয়ার জন্য হয়েছে। এরকম নানান রকম কৌশলে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতো। এখন দিল্লিতে, ইন্ডিয়াতে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে। তারা ইন্ডিয়ার একটা, বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ইন্ডিয়া চাইলেই, ইন্ডিয়া ভারত বাংলা আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিয়েছে, কিন্তু চাইলেই সে সেখানে তাদেরকে ওপেনলি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিতে পারে না। বা আওয়ামী লীগের ব্যানারে যদি দিল্লিতে কোনো প্রেস কনফারেন্স হয়, সেটা ভারতের জন্য ইন্টারন্যাশনালি প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল। ফলে আমি যে কৌশলের কথা বলছিলাম, যে রাজনৈতিক দলগুলো কৌশল অবলম্বন করে, এখানে এই কৌশল কিনা যে রাজনীতির কৌশল, নিষিদ্ধ থাকার কারণে কৌশল, যে একটা ডিফারেন্ট নাম দিয়ে সেখানে প্রেস কনফারেন্স, কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটি ইনভাইটেশন লেটার আছে, ইনভাইটেশন লেটারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলতে
হাসান মাহমুদের কথা বলা হচ্ছে, হাসান মাহমুদের নাম লেখা আছে, যিনি এর মধ্যে 5 আগস্টের পরে নাকি তিনি গ্রেফতারও হয়েছেন। তারপর রহস্যজনকভাবে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং তিনি সুইজারল্যান্ডে, যতটুকু শেষ পর্যন্ত জানি সুইজারল্যান্ড বা সুইডেনে তিনি রাজস্বিক জীবনযাপন করছেন, যার বিরুদ্ধে 4 পর নাই অভিযোগ, অভিযোগের পর অভিযোগের পাহাড়। ফেসিবাদ বিরোধী বলে যারা দাবি করে তাদের কথা বলবো না, আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের বহু মানুষের অভিযোগ। আমি সেদিন দেখলাম খুব আক্ষেপ করে আমাদের একজন আমাদের নিয়মিত আলোচক, একজন সাংবাদিক, তিনি তার ফেসবুক পোস্ট দিয়েছেন যে এই হাসান মাহমুদকে এখনো দেখা যায় যে সে সুইজারল্যান্ডে সে আরামসে ঘুরে বেড়াচ্ছে, রাজস্বিক জীবন কাটাচ্ছে, কিন্তু জীবনে প্রথম ঢাকায় যখন এসেছিল তখন কাজীপাড়া একটা মেসে থাকতো। সেই মেসে থাকা মানুষটি কোনো ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি দিয়ে না, রাজনীতির সিঁড়ি ধরে চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশের কিং হয়ে গেল। শত শত হাজার হাজার কোটি টাকা, ঢাকার শহরে তার 10টা 15টা ফ্ল্যাট, চট্টগ্রামের ফ্ল্যাট, বিলাসবহুল হাইরাইজ বিল্ডিং। আফসোসের বিষয় কি, যেই অভিযোগে আওয়ামী লীগের প্রতি মানুষের বিতৃষ্ণা বা ওই সময় লুটপাট হয়েছে, আওয়ামী লীগের লোকজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সেই অভিযোগের মূর্তিমান যেই রূপগুলো, সেই রূপগুলোই এখনো সামনে আসছে সোশ্যাল মিডিয়ায়। দেখ, আমরা দিল্লি থেকে সেই ইনভাইটেশন লেটারটি কালেক্ট করার চেষ্টা করেছি, ইংরেজিতে লেখা সেই ইনভাইটেশন লেটারের আপনার বাংলা করলে তারা এরকম যে বাংলাদেশ বিষয়ে ওএসসিএইচআর রিপোর্টের ত্রুটি উন্মোচন প্রেস আমন্ত্রণ, ন্যায় বিচারের পক্ষে অবস্থান, বাংলাদেশ বিষয়ে ওএসসিএইচআর রিপোর্টের ত্রুটি উন্মোচন। দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় সাংবাদিক, ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন ICRF বাংলাদেশ জুলাই আগস্ট 2024 সময়কালে রাজনৈতিক অস্থিরতা নিয়ে আমি যে সূত্র ধরে এই আলোচনাটা, সেটা আপনাদেরকে জানানো প্রয়োজন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন দপ্তর কর্তৃক প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে তাদের আইনি ও গবেষণা ভিত্তিক অনুসন্ধান উপস্থাপনের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, যার কথা আমরা বলছিলাম এতক্ষণ, বক্তব্য রাখবেন হাসান মাহমুদ, যিনি জানুয়ারি থেকে আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন, কারণ ইন্টারন্যাশনালি তিনি সেই চোখ কান খোলা রাখতে পারেনি। এবং আরো বেশ কয়েকজন, আমরা দিল্লির সাংবাদিক সূত্রে আমরা যা জানতে পেরেছি যে নওফেল, চট্টগ্রামের সাবেক মহিউদ্দিন আহমেদের ছেলে, সাবেক শিক্ষা উপমন্ত্রী সহ আরো দিল্লির বাইরে মানে ভারতের বাইরে থাকা ইউরোপ আমেরিকার দায়িত্বশীল আওয়ামী লীগের বেশ কিছু লোকজন সেখানে উপস্থিত থাকবেন। বক্তারা ওএসসিএইচআর প্রতিবেদনে কথিত তথ্যগত, আইনি ও প্রযুক্তিগত ত্রুটি সমূহ তুলে ধরবেন এবং যুক্তরাজ্য ভিত্তিক আইনি বিশেষজ্ঞদের সহযোগিতায় ICRF কর্তৃক প্রস্তুতকৃত প্রমাণ ভিত্তিক জবাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। ভেনুটেনও সবকিছু দেওয়া হয়েছে, দিল্লি প্রেস ক্লাবে প্রোগ্রাম হবে। আমি যেটা আরো ডাউট করা যাবে, আমরা যেটা অনুমান করতে পারি যে এটা এই ধরনের প্রেস ঢাকায় যদি আমাদের প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়, সেটা প্রেস ক্লাব হোক, রিপোর্টার্স ইউনিটি হোক, আমরা জানি যে আমাদের ইন্টেলিজেন্সরা বরাবর, আমাদের যতগুলো ইন্টেলিজেন্স উইং আছে, তারা প্রেস কনফারেন্স প্রত্যেকটার দিকে নজর রাখে, তাদের এটা কারা করছে, ভেতরে কি ইন্টেনশন কি। আমরা একটু উল্টোভাবে দেখি, ধরেন ঢাকার প্রেস ক্লাবে একটা অর্গানাইজেশনের একটা প্রেস কনফারেন্স ইন্ডিয়ান ইস্যুটা তো মানে ইন্ডিয়ায় যে প্রেস কনফারেন্স হবে, এটা ইস্যুটা বাংলাদেশে। তো ঢাকায় যদি একটা প্রেস কনফারেন্স হয়, ইস্যুটা মনে করেন আসামের লোকজনের সমস্যা নিয়ে বা সেই গুজরাটের লোকজনের সমস্যা নিয়ে, তো স্বাভাবিকভাবেই আমাদের ইন্টেলিজেন্স তো খোঁজ নেবে এটার মধ্যে কারা কারা আছে, তারপর তারা তাদের ঊর্ধ্বতন মহলে কথা বলবে, তারপর সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার বিষয় থাকবে। ভারতে কি একইভাবে হচ্ছে না যে এই প্রেস কনফারেন্স কারা করছে এগুলো থেকে? তাহলে আমরা মোটামুটি এরকম ধারণায় আসতে পারি কিনা যে এই ধরনের আয়োজন যেগুলো হচ্ছে, এই আয়োজনগুলোতে ভারত সরকার, আমি যেটা এর আগে একাধিক আলোচনায় বলেছি যে এই যে এবার ক্রিকেট নিয়ে যখন প্রবলেম তৈরি হয়েছে, অথবা ওসমান হাদির ঘটনার পর, ওসমান হাদির ঘটনা ভারত এবং আওয়ামী লীগকে আরো কাছাকাছি নিয়ে এসছে, আরো তাই তাদের মধ্যে বেড়েছে, এটাই বাস্তবতা। এবং এখনকার এই যে অনানুষ্ঠানিক আওয়ামী লীগের প্রেস কনফারেন্স যদি বলি, সেটাও ইঙ্গিত করে যে ভারত তার পূর্ণ সমর্থন এখন অব্যাহত রেখেছে। বাংলাদেশে আসলে কি হচ্ছে? বাংলাদেশ একটা ঐতিহাসিক এবং ভয়াবহ বিপর্যয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। 2024 সালের আগস্টের
এই পট পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি সুখী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক এবং স্থিতিশীল রাষ্ট্র বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু 2026 সালের জানুয়ারি মাসে এসে এখন এই স্বপ্নটা পুরোপুরি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেশের সংবিধানকে এক পাশে সরিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার চেপে বসেছে বাংলাদেশের মানুষের কাঁধের উপর, যাদের নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনমতের সরাসরি ম্যান্ডেট। তবুও তারা বারবার বলার চেষ্টা করে এই সরকার সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গঠন করা হয়েছে। আপনারা আমাকে কয়েকদিন থেকে বলছেন গণভোট নিয়ে একটা ভিডিও বানাতে, গণভোটে কি হবে, গণভোট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক কোন দিকে দাঁড়াবে। আমি কিঞ্চিত বিষয় শেয়ার করি আপনাদের সাথে। এই গণভোট যদি হয় এবং যদি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে এগিয়ে যাবে। এই সরকার কিভাবে দেশকে একটি একতরফা নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে এবং এর ফলে রাষ্ট্র, অর্থনীতি, সামাজিক কাঠামো কতটা ভেঙে পড়বে আপনারা কেউ কল্পনা করতে পারছেন না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণভূমরা হলো সে দেশের সংবিধান। ঠিক একইভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত 72-এর সংবিধানও আমাদের রাষ্ট্রের, আমাদের গণতন্ত্রের প্রাণভূমরা। কিন্তু সুৎখোর ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় এবং সংবিধানের অনুচ্ছেদগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তাদের অপকর্মের পাল্লা এতটাই ভারী যেগুলা বলে আসলে শেষ করা যাবে না। তবুও আপনাদেরকে সচেতন করার জন্য আরো কিছু কথা আমি বলতে চাই। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, এটা আপনারা নিশ্চয়ই জানেন। বর্তমান সরকার কোনো বিশেষ অধ্যাদেশ বা বৈধ প্রক্রিয়ার তোয়াক্কা না করেই ক্ষমতায় আসীন হয়ে বসে আছে। আইনত এই সরকারের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে, এইটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এবং এরা যে প্রতিনিয়ত সংবিধানকে অপমান করছে, অবমাননা করছে, লঙ্ঘন করছে, এর সর্বোচ্চ শাস্তি কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে মৃত্যুদণ্ড। ভাবতেই পারছেন তাদের ভবিষ্যৎ আসলে কোন দিকে আগাচ্ছে। সরকার তাদের এই অবৈধতাকে ঢাকতে একটি তথাকথিত গণভোটের আয়োজন করেছে। ফেব্রুয়ারির 12 তারিখ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে যেদিন অনুষ্ঠিত হবে, ঠিক সেদিন বাংলাদেশে একটা গণভোট হবে। কিন্তু যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধী মত অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে দমন করা হচ্ছে, সেখানে এই গণভোট কি সত্যি জনগণের আস্থা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নাকি এটি কেবলমাত্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটি আইনি প্রক্রিয়া মাত্র, সুৎখোর ইউনূসের পরিকল্পনা মাত্র? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করে গেলাম, আপনারা আমাকে সঠিক উত্তরটা আশা করি দেবেন। রাজনীতি মানে হলো অংশগ্রহণ, কিন্তু বর্তমান সরকার বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার নীল নকশা সম্পূর্ণরূপে চূড়ান্ত করে ফেলেছে। রাজনৈতিক একাধিক বিশ্লেষক বলছেন দেশের অন্তত 40 থেকে 45% ভোটার এখনো আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে, তারা আস্থা রাখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর। এই বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে যে নির্বাচন করার প্রস্তুতি চলছে বাংলাদেশে, তাকে কি আপনারা কোনোভাবে গণতান্ত্রিক বলতে পারেন? এটি কি 2014 কিংবা 2024 সালের চেয়েও বড় একটি প্রহসনের ভোটারবিহীন নির্বাচন হচ্ছে না? কি মনে হয় আপনাদের? যখন প্রধান একটি পক্ষকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন সেই নির্বাচন প্রতিযোগিতামূলক থাকে না, এটি কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর সিলেকশন প্রক্রিয়া মাত্র। যখন দেশের অর্ধেক মানুষের প্রতিনিধি থাকবে না, তখন সেই পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে না, কখনোই পারবে না, এটা হয় না। সংস্কারের বুলিয়া উড়িয়ে ক্ষমতা দখল করা এই সরকার গত 1.5 বছরে সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশে অর্থনৈতিক ধস নেমেছে, মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, চাল, ডাল, তেল, রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সরকার ক্ষমতায় আসার পর সিন্ডিকেট ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ অবধি কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি, উল্টো নতুন করে সিন্ডিকেট সৃষ্টি করেছে এই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, যেটা এখন দৃশ্যমান। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, পুলিশের মনোবলকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে, যার সুযোগ নিয়ে অপরাধী চক্র, উগ্রবাদী জঙ্গিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই কোনো ব্যবসার পরিবেশ। ব্যবসায়ীরা হাহাকার করছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদের চিৎকার শুনতে পাচ্ছি আমরা। সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিহিংসা রাজনীতি কায়েম করেছে। বিচারের নামে চলছে প্রহসন, অবিচার, ঢালাও মিথ্যে মামলা এবং রাজনৈতিক কর্মীদের উপর নিপীড়ন প্রমাণ করে দেয় এই সরকার ঠিক কতখানি প্রতিহিংসা পরায়ণ এবং সুৎখোর ইউনূস ঠিক কতখানি প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি। বর্তমান বাস্তবতায় সাধারণ নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি? এই প্রশ্নটার উত্তর
আপনারা কি দিতে পারবেন? যখন গণতন্ত্র লুট হয় একটা রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, তখন নীরব থাকায় সম্মতির লক্ষণ। মাথায় রাখবেন, আপনাদের নীরবতা সুদখোর ইউনূসের অবৈধ কর্মযজ্ঞকে সমর্থন দিচ্ছে। এইটা আপনাদেরকে বুঝতে হবে। কেন বর্জন করবেন এই প্রহসনের একতরফা নির্বাচন? যদি আপনি মনে করেন আপনার ভোট দেওয়ার প্রকৃত সুযোগ নেই, তবে এই প্রহসনী নির্বাচনে অংশ নেওয়া মানে অবৈধতাকে সম্পূর্ণরূপে বৈধতা দেওয়া, যেটা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার আমার মোটেও দায়িত্ব না। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো অবৈধ সরকার কেবল বন্দুকের নলে টিকে থাকতে পারে না। 1996 সালে বিএনপি একতরফা নির্বাচন করে 17 দিন পর ক্ষমতাচ্যুত হয়েছিল লাথি উষ্ট্র খেয়ে। ঠিক একইভাবে 2026 সালে এসে সেই বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যেটা বিএনপির একটা সময় দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। এবং তারেক রহমান অদূর ভবিষ্যতে বাংলাদেশের কোথাও পিয়ন হতে পারবেন না। আমার কথাটা আপনারা মনে রাখবেন। সাধারণ মানুষ যখন সংঘবদ্ধ হয়ে ভোট বর্জনের ডাক দিবে, তখন আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পারবে যে এই নির্বাচনের কোনো নৈতিক ভিত্তি নেই, এই নির্বাচন সম্পূর্ণরূপে অবৈধ। আপনার এক একটি না ভোট হতে পারে এই সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে সবথেকে বড় প্রতিবাদ। আসুন সবাই মিলে আমরা নাকে জয়যুক্ত করি। বাংলাদেশের এই একতরফা নির্বাচন পরবর্তী পরিস্থিতি হবে ভয়াবহ। বর্জিত হওয়া বিশাল জনগোষ্ঠী যখন রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকবে, তখন তারা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। এক পর্যায়ে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হবে। এই প্রহসনের নির্বাচন হলে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যেই বাংলাদেশ অলরেডি তলানিতে চলে গেছে, রপ্তানি বাজারে ধস নামবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হবে, যেটা বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করবে। বাংলাদেশের মানুষ এক ভয়ঙ্কর দুটানার মধ্যে পড়ে গেছে। একদিকে অবৈধ সরকার এবং জামায়াত বিএনপির রক্তচক্ষু, অন্যদিকে নিজেদের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে হলে একতরফা নির্বাচনকে রুখে দিতে হবে। মনে রাখবেন, জনগণের ঐক্যই পারে একটি রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। সচেতন হন, প্রতিবাদী হন। বাংলাদেশের ভবিষ্যৎ এখন আপনার হাতে, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ আপনার হাতে। একটা না ভোট এই রাষ্ট্রকে বাঁচিয়ে দিতে পারে। যদি হা জয়যুক্ত হয়, তবে বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, বাংলাদেশের জন্মকে অস্বীকার করা হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটা সংঘর্ষ হিসেবে উত্থাপন করা হবে, ভারত পাকিস্তানের একটা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, যেটা ইতিমধ্যে বারবার করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সবকিছুকে পরিবর্তন করা হবে। আপনারা কি বাংলাদেশের নাগরিক হয়ে চেয়ে চেয়ে দেখবেন? নিশ্চয়ই না। আমি জানি আপনারা অনেক সচেতন, আপনারা অনেক আবেগী, কিন্তু দেশের স্বার্থে, দশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে আপনাদের সবাইকে একযোগে না ভোটকে জয়যুক্ত করতে হবে। আর যদি একান্তই রক্তচক্ষু উপেক্ষা না করতে পারেন, সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যাবেন, পুরো ব্যালট পেপার হাতে নেবেন এবং প্রত্যেকটা মার্কায় একটা করে সিল মারবেন, যাতে ব্যালটটা পচে যায়, অথবা ছিঁড়ে ব্যালটটা ভিতরে রেখে আসবেন। ভালো থাকবেন, কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন।